আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় আসছেন ৯০ দেশের ধর্মীয় নেতা। অংশ নেবেন ১.৫ থেকে ২ কোটি মানুষ। ৬ দিন ব্যাপী চলবে শেষকৃত্যের অনুষ্ঠান। খামেনির জানাজা ঘিরে সর্বোচ্চ সতর্ক ইরান। আমন্ত্রিতদের নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন। সীমান্ত এলাকায় বাড়তি নজরদারি। এবার গরু জবাই নিষিদ্ধের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে থালাপতি বিজয়। হাইকোর্টের রায়কে আইনি কাঠামোর পরিপন্থী বলে অভিযোগ। ভয়াবহ বন্যার কবলে আইভরি কোস্ট, অব্যাহত বৃষ্টিপাত, ভূমিধস, নিহত অন্তত ১২। এখন পর্যন্ত ৫৯ জনের প্রাণহানি। আরব সাগরে হঠাৎ জরুরি অবতরণ করল মার্কিন হেলিকপ্টার। ৪ ক্রুর মধ্যে ৩ জনকে জীবিত উদ্ধার। শত্রুপক্ষের হামলার ইঙ্গিত মেলেনি, দাবি পেন্টাগনের। ভূমিকম্পের পর ভেনেজুয়েলার আকাশে রহস্যময় লাল আলো। রকেটের জ্বালানি বা উল্কাপিণ্ড থেকে সৃষ্টি আলোর বিভ্রম, বলছেন বিজ্ঞানীরা। নজরের বাইরে হার্ব টেকনোলজি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এক হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির ইতিহাসে এটি হতে যাচ্ছে বৃহত্তম রাষ্ট্রীয় জানাজা ও দাফন অনুষ্ঠান। রাশিয়া, চীন, পাকিস্তান, ভারত, জর্জিয়া ও কিউবা সহ ৩০টিরও বেশি দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রতিনিধি এবং ৯০টি দেশের ধর্মীয় নেতারা এতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। ৬ দিনব্যাপী এই অনুষ্ঠান প্রতিবেশী ইরাক সহ ৫টি শহরে অনুষ্ঠিত হবে। শনিবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রার্থনা চত্বরে খামেনির জানাজার মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হবে। সোমবার তেহরানের রাস্তায় একটি মিছিল হবে। মিছিলটি ৭ জুলাই পবিত্র শহর কোমে এবং তারপর ইরাকের নাজাফ ও কারবালা শহরের দিকে যাবে। আগামী ৯ জুলাই খামেনির মরদেহ তার নিজ শহর মাশহাদে দাফনের জন্য নিয়ে যাওয়া হবে। ইরান এবং ইরানের বাইরে থেকে বহু মানুষ এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে প্রায় ১.৫ থেকে ২ কোটি শোকাহত মানুষ এতে অংশ নেবেন। এদিকে আয়াতুল্লাহর জানাজা ও দাফন অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম মিয়া জানান, দেশের স্থল, নৌ ও বিমান বাহিনী সীমান্ত এলাকা জুড়ে তাদের উপস্থিতি বাড়িয়েছে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনকে কেন্দ্র করে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম মিয়া জানিয়েছেন, সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি বলেন, বিভিন্ন দেশ থেকে আসা উচ্চপদস্থ কর্মকর্তা, ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ইরানি বাহিনী মোতায়েন করা হয়েছে। দেশের স্থল, নৌ ও বিমান বাহিনী সীমান্ত এলাকা জুড়ে তাদের উপস্থিতি বাড়িয়েছে, যাতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। এছাড়াও ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী দেশটির আকাশসীমায় সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। মৃত্যুর ৪ মাস পর তার জানাজা ও দাফনের প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির ইতিহাসে এটি সবচেয়ে বৃহত্তম রাষ্ট্রীয় জানাজা ও দাফন হতে যাচ্ছে। ৬ দিন ব্যাপী এই জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে ৫ শহরে। শনিবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লাহ প্রার্থনা চত্বরে জানাজার মাধ্যমে শুরু হবে আনুষ্ঠানিকতা। আগামী ৯ জুলাই খামেনির মরদেহ তার নিজ শহর মাশহাদে দাফনের জন্য নিয়ে যাওয়া হবে। ভারতের মাদ্রাজ হাইকোর্টের দেয়া গরু জবাই নিষেধাজ্ঞার আদেশকে চ্যালেঞ্জ করে ভারতের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তামিলনাড়ুর বিজয় থালাপতি সরকার। রাজ্য সরকারের দাবি, হাইকোর্টের এই নির্দেশ বর্তমান আইনি কাঠামোর পরিপন্থী এবং নির্ধারিত আইনের পরিধিকে অতিক্রম করেছে। মূলত তামিলনাড়ু পশু সংরক্ষণ আইন ১৯৫৮ এর ৪ নম্বর ধারা অনুযায়ী নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে রাজ্যে পশু জবাইয়ের অনুমতি রয়েছে। এই আইন অনুযায়ী কোনো গরুর বয়স ১০ বছরের বেশি হলে এবং সেটি যদি প্রজনন বা কাজের অনুপযোগী বলে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রত্যয়িত হয়, তবেই তা জবাই করা সম্ভব। কিন্তু হাইকোর্টের সাম্প্রতিক রায় এই আইনি সুযোগকে উপেক্ষা করে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে রাজ্য সরকার শীর্ষ আদালতে আবেদন জানিয়েছে। গত ২৭ মে মাদ্রাজ হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চের আদেশকে কেন্দ্র করে এই আইনি বিরোধের সূত্রপাত ঘটে। আদালত তার পর্যবেক্ষণে জানায়, কেবল নির্ধারিত কসাইখানায় পশু জবাই করা যাবে। একই সাথে রাজ্যের মুখ্য সচিব এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয় যেন বকরি ঈদ বা অন্য কোনো দিন গরু বা বাছুর জবাই না করা হয়। হিন্দু মাক্কাল কাচির রাজ্য সাধারণ সম্পাদক সূর্যের দায়ের করা এক পিটিশনের প্রেক্ষিতে হাইকোর্ট এই রায় দিয়েছিল। বকরি ঈদে পশু কুরবানির ধর্মীয় বাধ্যবাধকতার বিষয়েও হাইকোর্টের বেঞ্চ সুপ্রিম কোর্টের পুরনো কিছু পর্যবেক্ষণের কথা উল্লেখ করে। আদালত জানায়, কোরবানির ঈদে মুসলিমদের পশু কুরবানির ধর্মীয় রীতির মধ্যে গরুকে একমাত্র মাধ্যম হিসেবে গণ্য করা হয়নি। ফলে এই উৎসবে গরু জবাই ধর্মীয় আচার অনুষ্ঠানের কোনো অপরিহার্য বা বাধ্যতামূলক অংশ নয় বলেই মাদ্রাজ হাইকোর্ট
তার রায়ে উল্লেখ করেছিল, যার বিরুদ্ধে এখন সর্বোচ্চ আদালতে আইনি লড়াইয়ে নেমেছে তামিলনাড়ু সরকার। আইভরি কোস্টে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত বন্যায় অন্তত 59 জনের মৃত্যু হয়েছে। প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার দেশটির সরকারের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। সাম্প্রতিক ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনা আরও বেড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজধানী আবিদজানে মন্ত্রিসভার বৈঠক শেষে সরকারের মুখপাত্র আমাদি কুলিবালি সাংবাদিকদের বলেন, চলতি বছরে বন্যায় 59 জনের প্রাণহানির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তবে সর্বশেষ বন্যায় ঠিক কতজন মারা গেছেন সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো তথ্য দেননি। সোমবার ঘানা ও আইভরি কোস্টের রাজধানী এলাকায় কয়েকদিনের টানা ভারী বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। এতে দুই দেশ মিলিয়ে অন্তত 24 জন নিহত হন এবং আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন। আইভরি কোস্টে কয়েকদিনের ভারী বৃষ্টিতে রাজধানী আবিদজানের বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা দেখা দেয়। দেশটির জাতীয় সংহতি বিষয়ক মন্ত্রী মাইস বেলমেন্দে দোগোর তথ্য অনুযায়ী সাম্প্রতিক বন্যায় 12 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। নিহতদের বেশিরভাগই আবিদজানের আতেকুবে ও ইয়োপুগন পৌর এলাকার বাসিন্দা। আরব সাগরে জরুরি অবতরণ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি MH-60SC হক হেলিকপ্টার। এই ঘটনায় 4 ক্রুর মধ্যে 3 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে এখনও একজন ক্রু নিখোঁজ রয়েছেন। ঘটনাটি শত্রুপক্ষের হামলার কারণে ঘটেছে এমন কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। বুধবার যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড ন্যাফসেন্ট এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি। ন্যাফসেন্ট জানায়, বুধবার USS জর্জ H.W. বুশ এ নিয়োজিত একটি MH-60SC হক হেলিকপ্টারের ক্রুরা আরব সাগরে জরুরি অবতরণ করেন। ন্যাফসেন্ট আরও জানায়, জরুরি অবতরণের পেছনে শত্রুপক্ষের কোনো হামলার ইঙ্গিত পাওয়া যায়নি। হেলিকপ্টারটির 4 ক্রুর মধ্যে 3 জনকে উদ্ধার করা হয়েছে। তারা বর্তমানে USS জর্জ H.W. বুশ বিমানবাহী রণতরীতে স্থিতিশীল অবস্থায় রয়েছেন। নিখোঁজ ক্রু সদস্যকে খুঁজে বের করতে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিভিন্ন ইউনিট তল্লাশি চালাচ্ছে বলে জানিয়েছে ন্যাফসেন্ট। ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। ভূমিকম্পের ক্ষত এখনো শুকায়নি। এর মধ্যেই ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের আকাশে দেখা দিয়েছে এক রহস্যময় দৃশ্য। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ করেই কারাকাসের আকাশ লালচে কমলা আভায় ঢেকে যায়। মেঘের সঙ্গে রক্তিম আলো মিলিয়ে সৃষ্টি হয় এক ভিন্ন রকম পরিবেশ, যা দেখে বিস্মিত এবং আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। এই অস্বাভাবিক আলোর ভিডিও দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরেই শুরু হয় ব্যাপক আলোচনা। অনেকেই এটিকে নতুন কোনো দুর্যোগের পূর্বাভাস হিসেবে ধারণা করছেন, আবার অনেকেই এর পেছনে মানুষসৃষ্ট হার্প টেকনোলজিকে দায়ী করছেন। আসলে কি ঘটছে ভেনেজুয়েলায়? সম্প্রতি ঘটে যাওয়া ভূমিকম্প কি আসলেই প্রাকৃতিক, নাকি এর জন্য দায়ী হার্প টেকনোলজি? বিষয়টি জানতে ঘটনার আরেকটু গভীরে যেতে হবে। ভেনেজুয়েলার মতো সম্প্রতি ওমান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কানাডা সহ পৃথিবীর বিভিন্ন দেশের আকাশে রহস্যময় আলো, ভাসমান জ্বলন্ত বস্তু বা অদ্ভুত মেঘের মতো দৃশ্য দেখা গেছে। বিজ্ঞানীদের দাবি, এগুলো কোনো UFO বা অলৌকিক ঘটনা নয়, বরং রকেটের জ্বালানি নিঃসরণ, স্টারলিংক স্যাটেলাইটের সারি কিংবা উল্কাপিণ্ডের জ্বলনের কারণে আকাশে এমন সাময়িক আলোর বিভ্রম তৈরি হয়েছে। তবে বিজ্ঞানীদের কেউই হার্প টেকনোলজির কথা মুখে আনেননি। প্রশ্ন হলো, হার্প টেকনোলজি আসলে কি? এটি কিভাবেই বা কাজ করে? এর মাধ্যমে কি আসলেই ভয়াবহ ভূমিকম্প ঘটানো সম্ভব? কাদের হাতে রয়েছে এমন ভয়াবহ মারণাস্ত্র? হার্প বা উচ্চ ফ্রিকোয়েন্সি সক্রিয় অরোরাল রিসার্চ প্রোগ্রাম হলো মূলত আয়নোস্ফিয়ার গবেষণার জন্য তৈরি একটি বৈজ্ঞানিক স্থাপনা। এটি রেডিও তরঙ্গের মাধ্যমে পৃথিবীর আয়নোস্ফিয়ারকে উত্তপ্ত করে মহাকাশ এবং রেডিও যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য ব্যবহৃত হয়। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের গাকোনা এলাকায় অবস্থিত বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রটি থেকে বিজ্ঞানীরা এই প্রক্রিয়ার মাধ্যমে সূর্যের আলো ও সৌরঝড় কিভাবে আয়নোস্ফিয়ারের উপর প্রভাব ফেলে তা পর্যবেক্ষণ করেন বলে দাবি করেন। এছাড়া এর সাহায্যে মিলিটারি কমিউনিকেশন, নেভিগেশন এবং ভূগর্ভস্থ বস্তুর উপস্থিতি শনাক্ত করার প্রযুক্তি নিয়েও গবেষণা করা হয়।
তবে হার্প টেকনোলজি নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক রয়েছে। প্রায়ই দাবি করা হয় হার্প সিস্টেমটির সাহায্যে ইচ্ছাকৃতভাবে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প, টর্নেডো, হারিকেন বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ তৈরি করা সম্ভব। যদিও বিজ্ঞানীদের দাবি হার্পের শক্তি বায়ুমণ্ডলের প্রাকৃতিক প্রক্রিয়া পরিবর্তন বা নিয়ন্ত্রণ করার মতো যথেষ্ট নয়। গত 24 জুন ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে প্রায় 2000 মানুষের প্রাণহানি ঘটে। সেই ঘটনার পর দেশটিতে লালচে আকাশ দেখে সামাজিক মাধ্যমে অনেকে এটিকে মানুষ সৃষ্ট বলে দাবি করেছেন। তবে বিজ্ঞানীরা এটিকে সম্পূর্ণ স্বাভাবিক আবহাওয়াজনিত ঘটনা হিসেবে ব্যাখ্যা করেছেন। তাদের মতে রেলি স্ক্যাটারিং এবং সাহারা মরুভূমি থেকে ভেসে আসা অতি সূক্ষ্ম ধূলিকণার সম্মিলিত প্রভাবে কারাকাসের আকাশে এই লালচে কমলা আভা তৈরি হয়েছে। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।